আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ইমতিয়াজুল হক, পড়াশোনা করতেছি শেখ হাসিনা মেডিকেল কলেজ হবিগঞ্জে। সো আজকে আমরা পড়াশোনা করব এইচএসসি বোটানির টিস্যুতন্ত্রের ৩য় নম্বর ক্লাস। প্রথম নম্বর ক্লাসে আমরা হচ্ছে কি ভাজক টিস্যুর প্রকারভেদ ভাজক টিস্যু নিয়ে পড়াশোনা করছি। সেকেন্ড ক্লাসে হচ্ছে কি যে স্থায়ী টিস্যু এবং হচ্ছে এপিডার্মিস নিয়ে আমরা পড়াশোনা করছি। সো এবার পড়ব হচ্ছে এপিডার্মাল উপবৃদ্ধির পর এবার আমরা পড়ব হচ্ছে কি এপিডার্মাল রন্ধ্র। আমাদের একটা উদ্ভিদে হয় কি যে এপিডার্মিস যেটা আছে এপিডার্মিসে বিভিন্ন উপবৃদ্ধির পাশাপাশি বিভিন্ন রন্ধ্র দেখা যায়। রন্ধ্র মানে হচ্ছে কি বিভিন্ন গর্ত দেখা যায়, ঠিক আছে। সো উদ্ভিদে এপিডার্মাল রন্ধ্র বেসিক্যালি দুই প্রকার, একটা হচ্ছে পত্ররন্ধ্র একটা হচ্ছে কি বেসিক্যালি একটা হচ্ছে পত্ররন্ধ্র, একটা হচ্ছে কি পানিপত্ররন্ধ্র বা পানিরন্ধ্র। যেটা পত্ররন্ধ্র সেটার ইংলিশ নাম হচ্ছে কি স্টোমাটা, আর যেটা পানিপত্ররন্ধ্র বা পানিরন্ধ্র সেটার নাম হচ্ছে হাইডাতুড, ঠিক আছে। আচ্ছা, পত্ররন্ধ্র প্রথমে আসি। পত্ররন্ধ্রের ইংলিশ হচ্ছে কি ভাইয়া স্টোমাটা। মনে রাখবা বায়োলজিক্যাল টার্ম স্টোমা মানে হচ্ছে কি মুখ, আর আটা মানে হচ্ছে কি লাস্টে আটা আছে না, আটা মানে হচ্ছে কি যুক্ত। সো মুখযুক্ত। তাহলে দেখো এটা এমন একটা রন্ধ্র যেটা হচ্ছে কি মুখযুক্ত, বা এটা হচ্ছে কি পাতার মুখ বলা যায়। মুখ দ্বারা কি হয় যে তুমি কোনো জিনিস খাওয়া দাওয়া করতে পারবা, প্লাস হচ্ছে কি যে বমিও করে ফেলতে পারবা, ঠিক আছে। সো এটা হচ্ছে কোনো কিছু আদান প্রদানের একটা ওয়ে বা মাধ্যম হিসেবে কাজ করে, ঠিক আছে। উদ্ভিদের ক্ষেত্রে এই রন্ধ্রটা বেসিক্যালি দুটি লেন্স আকৃতির কোষ দ্বারা ঢাকা থাকে। সো সেই লেন্স আকৃতির কোষগুলোকে বলা হয় কি গার্ড সেল বা রক্ষী কোষ। এই গার্ড সেল বা রক্ষী কোষগুলো সবুজ কালারের হয় বিকজ এগুলোতে প্রচুর পরিমাণ ক্লোরোপ্লাস্ট থাকে। আর আমরা জানি যেখানে ক্লোরোপ্লাস্ট থাকে সূর্যালোকের উপস্থিতি তারা খাদ্য প্রস্তুত করতে পারে, ঠিক আছে। সো এই গার্ড সেলগুলো কী করতে পারে? খাদ্য প্রস্তুত করতে পারে। স্টোমাটা ম্যাক্সিমামলি পাওয়া যায় বা মেইনলি পাওয়া যায় হচ্ছে পাতা এবং কচিকাণ্ডে। সো মনে রাখবা উদ্ভিদের যেসব অঞ্চল আছে সবুজ সেখানে হচ্ছে পত্ররন্ধ্র পাওয়া যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, পত্ররন্ধ্র কী কাজে ব্যবহৃত হয়? দেখো, প্রথম কাজ হচ্ছে কি এই পত্ররন্ধ্র একটা ওপেনিং দ্বারা হচ্ছে কি যে গ্যাস আদান প্রদান হইতে পারে। আমরা জানি হচ্ছে কি উদ্ভিদ সালোক সংশ্লেষের মধ্যে কার্বন ডাইঅক্সাইড জেনারেট করে। সো সে কার্বন ডাইঅক্সাইডটা দেখো এভাবে এখান থেকে এসে এখানের মাধ্যমে বাতাসের সাথে মিশে যেতে পারে, ঠিক আছে। সো আবার ঢুকতে পারে। তাহলে আমরা বলতেছি শ্বসনের মাধ্যমে উদ্ভিদের প্রতিটা কোষ শ্বসনের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড জেনারেট করে। আবার হচ্ছে সালোক সংশ্লেষণের মাধ্যমে কি জেনারেট করে? তোমার অক্সিজেন জেনারেট করে। সো গ্যাসের আদান প্রদানটা এই মুখের মাধ্যমে বা স্টোমাটার মাধ্যমে কমপ্লিট হতে পারে। সো আমরা মনে রাখতে পারি যে পত্ররন্ধ্র শ্বসনে ভূমিকা রাখে আর সালোক সংশ্লেষণেও ভূমিকা রাখে, কারণ কি এটার মাধ্যমে গ্যাসীয় আদান প্রদানগুলো হয়ে থাকে। আর ধরো এখানে হচ্ছে কি যে কোষগুলো আছে সেই কোষগুলোর আশেপাশে যে এক্সট্রা সেলুলার ফ্লুইড যেগুলো আছে, ইসিএফ যেগুলো আছে, এখানে আসি পানি জমা হয়, বুঝছো। এখানে আসি হয় কি যে এখানে এসে প্রচুর পরিমাণে পানি জমা হয় এবং এই পানিগুলো বাষ্পাকারে বের হয়ে যায়। আর আমরা জানি পানি বাষ্পাকারে বের হয়ে যাওয়ার নাম কি? প্রস্বেদন। তাহলে এই যে স্টোমাটা তোমার প্রস্বেদনেও কী রাখে? ভূমিকা রাখে। পরীক্ষায় আসে যে স্টোমাটা নিচের কোনটিতে ভূমিকা রাখে? শ্বসন, প্রস্বেদন, সালোক সংশ্লেষণ তিনটাতে ভূমিকা রাখে। আচ্ছা, একটা তোমাদের আবুল হোসেন স্যারের বইয়ে অন্য একটা জায়গায় লেখা আছে, আমি এটা বাংলাদেশ মিশাই ফেলছি, এটা হচ্ছে 1K। আবুল হোসেন স্যারের বইয়ে অনেকটা জায়গায় লেখা আছে হচ্ছে কি প্রতি বর্গ সেন্টিমিটারে 1 থেকে 60,000 পর্যন্ত কি থাকে? স্ট্রোমাটা থাকে, ঠিক আছে। আচ্ছা, এই স্ট্রোমাটা যেটা আছে, স্ট্রোমাটার নিচে দেখো এখানে একটা কি আছে? এখানে একটা স্পেস আছে না? স্পেস আছে না? সেই স্পেসটার নাম কি? সেই স্পেসটার নাম হচ্ছে কি, তুমি কালারটা চেঞ্জ করে দিই তাহলে হচ্ছে ইজিলি ভিজিবল হবে। যে স্টোমাটা যেটা আছে, স্টোমাটার নিচে যেটা আছে সেটাকে বলা হয় কি সাব স্ট্রোমাটাল সাব স্ট্রোমাটাল কি এটাকে বলা হয় কি স্ট্রোমাটাল স্পেস, ঠিক আছে। স্ট্রোমাটাল সরি এখানে তো আচ্ছা আমি একটু মুছে ফেলি। সাব স্ট্রোমাটাল সাব স্ট্রোমাটাল স্পেস বলে, ঠিক আছে। তাহলে দেখো সাব মানে হচ্ছে কি নিচে, বায়োলজিক্যাল টার্ম সাব মানে হচ্ছে কি নিচে, আর স্ট্রোমাটাল মানে স্ট্রোমার নিচে, স্পেস মানে একটা জায়গা। তাহলে এটা কি
সাবস্ট্রোমাটাল স্পেস মানে হচ্ছে কি স্ট্রোমাটার নিচে একটা জায়গা, ঠিক আছে। এটাকে আরেক নাম, এটার আরেক নাম হচ্ছে কি, এটার আরেক নাম হচ্ছে কি, এটার আরেক নাম হচ্ছে কি শ্বাসকুঠুরি। এটার আরেক নাম কি ভাইয়া? এটার আরেক নাম হচ্ছে কি শ্বাসকুঠুরি, ঠিক আছে, শ্বাসকুঠুরি, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে কি, এরপর হচ্ছে কি এই রক্ষীকুশ যদি খোলা থাকে তাহলে হচ্ছে তোমার স্ট্রোমাটার খোলা, যেরকম হচ্ছে তুমি রক্ষীকুশগুলোকে ঠোঁটের মতো কল্পনা করতে পারো। যেরকম তোমার যদি রক্ষীকুশগুলো যদি খোলা থাকে তখন হয় কি তোমার মুখ ওপেন থাকে, আর যখন ঠোঁট অফ থাকে তখন তোমার মুখ অফ থাকে। তো ঠিক সেম রক্ষীকুশগুলা যদি খোলা থাকে তখন স্টোমাটাটা খোলা থাকে আর কি। মেইনলি দেখবা হচ্ছে কি ভোর সকাল 10টা থেকে 11টায় খোলে এবং 2টা থেকে 3টায় এরা অ্যাক্টিভলি খুলে থাকে, ঠিক আছে। এমনি সারাদিন দেখবা হচ্ছে ম্যাক্সিমাম উদ্ভিদে সারাদিন কি হয়, স্টোমাটাগুলো খোলা থাকে, কিন্তু অ্যাক্টিভলি খোলা থাকে কখন? সকাল 10টা থেকে 11টা এবং 2টা থেকে 3টা, ঠিক আছে। কিন্তু কিছু উদ্ভিদ আছে পাথরকুচি তাদের মধ্যে একটা, যাদের হচ্ছে কি দিনের বেলা স্টোমাটা খোলা থাকে, ঠিক আছে। দিনের বেলা স্টোমাটা অফ থাকে, দিনের বেলা স্টোমাটা কি থাকে? অফ থাকে। বাট হচ্ছে কি রাতের বেলা খোলা থাকে, ঠিক আছে। বাট রাতের বেলা কি থাকে? খোলা থাকে, রাতের বেলা খোলা থাকে, ঠিক আছে। রাতের বেলা কি হয়? এদের স্টোমাটাটা খোলা থাকে, দিনের বেলা স্টোমাটাটা বন্ধ থাকে। আচ্ছা, এরপর তুমি মনে রাখবা সবসময় হচ্ছে কি স্ট্রোমাটা সবসময় মনে রাখবা হচ্ছে কি এই যে সবসময় রক্ষীকুশ কয়টা থাকে? সবসময় রক্ষীকুশ 2টা থাকে, এবং রক্ষীকুশের পার্শ্ববর্তী যে কুশটা থাকে সেটাকে বলা হয় কি সাবসিডিয়ারি সেল বা সহকারী কোষ। এই সাবসিডিয়ারি সেলের উপর ভিত্তি করে তোমাকে যে তোমার স্ট্রোমাটাকে কয়েক টাইপে ভাগ করা হয়, ঠিক আছে। প্রথম ভাগ হচ্ছে কি ডায়াসেন্ট্রিক। মনে রাখবা ডায়া মানে হচ্ছে আড়াআড়ি, ডায়া শব্দের অর্থ হচ্ছে কি আড়াআড়ি। সো এখানে 2টা সাবসিডিয়ারি সেল থাকবে যেগুলো হচ্ছে কি একে অপরের সাথে আড়াআড়ি থাকবে। দেখো এখানে একটা হচ্ছে কি যে তোমার কি আছে, এখানে একটা রক্ষীকুশ আছে, এখানে একটা রক্ষীকুশ আছে। 2টা সাবসিডিয়ারি সেল যেগুলো আছে সেগুলো কি আছে? রক্ষীকুশের সাথে আড়াআড়িভাবে অবস্থান করতেছে। আড়াআড়ি মানে হচ্ছে কি ভূমির সমান্তরাল ধরতে পারো, ঠিক আছে। সো দেখো এরপরে টাইপ হচ্ছে কি প্যারাসেন্ট্রিক, সাইটিক মানে হচ্ছে কি যে কুশীয়। সাইটিক মানে হচ্ছে কি কুশীয়। প্যারা মানে হচ্ছে আমরা জানি কি প্যারা আসছে হচ্ছে প্যারালাল থেকে। প্যারালাল মানে হচ্ছে সমান্তরাল মানে এরকম না। দেখো এখানে একটা সমান্তরাল, এখানে একটা কোষ, এখানে একটা কোষ, এখানে একটা কোষ, তারা পরস্পর কি সমান্তরালভাবে অবস্থান করতেছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে টাইপ হচ্ছে কি অ্যানাইসোসাইটিক, ঠিক আছে। অ্যানাইসোসাইটিক দেখো তুমি মনে রাখবা আইসো আছে না, আইসো মানে সেম, আমরা জানি কি আইসোটোপ, আইসোটোন, ঠিক আছে। এরকম আইসো আছে না, আইসো মানে হচ্ছে সেম। তাহলে দেখো আইসো মানে হচ্ছে সেম, তাহলে আছে শুরুতে আছে কি এ। বায়োলজিক্যাল টার্মের নামের শেষে তুমি যদি নামের শুরুতে যদি এ থাকো, এ দ্বারা নট বোঝায়, তাহলে কি নয়? সেম না। এন দিয়ে মনে রাখবা একটা এন আছে না, আমরা জানি এ তো একটা, এন তো একটা। সো এখানে হচ্ছে 2টা কোষ প্রায় অ্যাপ্রক্সিমেটলি সেম থাকবে, বাট একটাও থাকবে কি ডিফারেন্ট, ঠিক আছে। তাহলে এখানে রক্ষীকুশ কয়টা ভাইয়া? অ্যানাইসোসাইটিকে রক্ষীকুশ কিন্তু ঠিকই 2টা। অ্যানাইসোসাইটিকে রক্ষীকুশ ঠিকই কি কয়টা? রক্ষীকুশ ঠিকই 2টা, কিন্তু তোমার সাবসিডিয়ারি সেল হচ্ছে কয়টা? 3টা, ঠিক আছে। এই যে ডিফারেন্সগুলো করতেছি ভাইয়া, এগুলো নিয়ে তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন করাবে, শিওর তাকে প্রশ্ন করাবে। আর মেডিকেল বলো, ভার্সিটি বলো, যখন অ্যাডমিশন টেস্টে ভর্তি হবা তখন তোমাদের হচ্ছে কি যে কোচিং সেন্টারে যে পরীক্ষাগুলো নিবে সেই পরীক্ষাগুলোতে এগুলো নিয়ে ঘোরাবে, যে বলবে যে অ্যানাইসোসাইটিকে কয়টি রক্ষীকুশ থাকে বা টেট্রাসাইটিকে কয়টি রক্ষীকুশ থাকে। তুমি বলবা হচ্ছে কি যে টেট্রা মানে 4, আচ্ছা 4টা কোষ থাকে, ঠিক আছে। কিন্তু রক্ষীকুশ সবসময় অলওয়েজ 2টা থাকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে সাবসিডিয়ারি সেল কয়টা? 3টা। আচ্ছা, এরপর হচ্ছে টেট্রাসাইটিক, নামে আছে টেট্রা মানে হচ্ছে কি যে আমরা জানি টেট্রা মানে হচ্ছে 4, তাহলে 4টা রক্ষীকুশ থাকবে। দেখো এখানে একটা সাবসিডিয়ারি রক্ষীকুশ, 4টা না রক্ষীকুশ 2টা, সাবসিডিয়ারি 2টা, 3টা, 4টা, 7টা সাবসিডিয়ারি সেল থাকবে। তাহলে দেখো অ্যাক্টিনোসাইটিক, আমি মনে রাখতাম অ্যাক্টিন শব্দটা শুনলে আমার কাছে কেন জানি রশি শব্দের সাথে মিল পাওয়া। তুমি সবসময় মাথায় রাখবা অ্যাক্টিন শব্দটা যেখানে শুনো সেখানে রশির সাথে লিঙ্ক আপ করার ট্রাই করবা। ধরো এটা একটা চাকা, ঠিক আছে, এখানে একটা কেন্দ্র আছে, কেন্দ্র থেকে যেরকম স্পোক বের হয় ঠিক সেম দেখো এখানে একটা হচ্ছে কি কেন্দ্র, ধরো এটা ধরো হচ্ছে কি পরিধি, তাহলে পরিধির দিকে দেখো কোষগুলা হচ্ছে কি বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে। এখানে কি আছে? অসংখ্য তোমার সাবসিডিয়ারি সেল থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা, এরপর কি আছে? এটা হচ্ছে অ্যানোমোসাইটিক হচ্ছে কি সাবসিডিয়ারি সেল মানে কি যেগুলো হচ্ছে সহকারী কোষ, যেগুলো হচ্ছে কি রক্ষী কোষকে সাহায্য করে,
ঠিক আছে। অ্যানোমোসাইটিক সেলগুলো হচ্ছে কি যে ধরো এখানে একটা রক্ষী কোষ, এটা ধরো রক্ষী কোষ, এটার পাশে এটা সেলটা হচ্ছে কি রক্ষী কোষকে সাহায্য করতেছে, তাহলে এটা কি, এটা হচ্ছে কি সাবসিডিয়ারি সেল। ধরো এখানে একটা কোষ আছে যেটা রক্ষী কোষকে সাহায্য করতেছে না, তাহলে এটা সাবসিডিয়ারি সেল না। অ্যানোমোসাইটিকের ক্ষেত্রে দেখবা হচ্ছে কি এই সাবসিডিয়ারি সেল এবং যেটা সাবসিডিয়ারি সেল না তাদের মধ্যে তুমি ডিফারেন্স করতে পারবে না। সো এটা তেমন একটা চিত্র এক্সিস্ট করে না, দ্যাটস ওয়াই ভাইয়া এখানে চিত্র দেয়নি। ঠিক আছে। সো আমরা আবার একবার রিক্যাপ করি যে সাবসিডিয়ারি সেলের সংখ্যা বা ধরন অনুযায়ী তুমি স্ট্রোমাটাকে কয়েক ভাগে ভাগ করা হয়। প্রথম টাইপ হচ্ছে কি ডায়াসাইটিকে, যেখানে হচ্ছে কি ডায়া মানে হচ্ছে আড়াআড়ি, এখানে দুইটা সাবসিডিয়ারি সেল পরস্পরের সাথে আড়াআড়িভাবে থাকে। ঠিক আছে। আচ্ছা, এখানে রক্ষী কোষ কয়টা? রক্ষী কোষ দুইটা, সাবসিডিয়ারি সেল দুইটা। আচ্ছা, প্যারাসাইটিকে প্যারা মানে শব্দটা আসছে প্যারালাল থেকে, এখানে দুইটা কি থাকবে, দুইটা হচ্ছে তোমার দুইটা সাবসিডিয়ারি সেল থাকবে যারা পরস্পরের প্যারালালি বা সমান্তরালভাবে অবস্থান করবে। ঠিক আছে। এরপর আছে হচ্ছে অ্যানাইসোসাইটিক। আইসো আছে, আইসো মানে হচ্ছে সেম, আইসো আছে, আইসো মানে হচ্ছে সেম, তাহলে সেম। এ আছে মানে শুরুতে না, তাহলে নট সেম মানে সমান না, একই না। তারপর এন আছে শুরুতে, এন মানে হচ্ছে একটি, তো মনে রাখবো একটি সমান না। তাহলে তুমি বলবো এরকম সাবসিডিয়ারি সেল তিনটা আছে যেগুলোর মধ্যে একটা হচ্ছে সমান না, দুইটা দেখতে প্রায় অ্যাপ্রক্সিমেটলি সেম হলেও একটা সমান না। ঠিক আছে। এখানে সাবসিডিয়ারি সেল সংখ্যা তিনটা, বাট তোমার রক্ষী কোষ সংখ্যা দুইটা। টেট্রাসাইটিকে দেখো, টেট্রা নামে আছে, টেট্রা মানে 4, তাহলে 4টা কি থাকবে, তোমার সাবসিডিয়ারি সেল থাকবে। ঠিক আছে। কিন্তু রক্ষী কোষ কয়টা? 2টা থাকবে। অ্যাক্টিন মানে দড়ি, তুমি মনে রাখবে এরকম একটা কেন্দ্র থেকে বৃত্তে যেরকম সাইকেলের চাকার স্পুকগুলো চারিদিকে ছড়ায় পড়ে, ঠিক সেম ছড়ায় পড়বে, অতএব এটা হচ্ছে কেন্দ্র। এটা হচ্ছে পরিধির দিকে হচ্ছে কি, পরিধির দিকে সবসময় কি হবে, ছড়ায় যাবে। ঠিক আছে। পরিধির দিকে সব ছড়ায় যাবে এগুলা। আচ্ছা, তারপর হচ্ছে কি, এরপর হচ্ছে অ্যানোমোসাইটিক মানে হচ্ছে কি যে এটা রক্ষী কোষের পাশের যে কোষটা রক্ষী কোষকে হেল্প করে তাকে সহকারী কোষ বা সাবসিডিয়ারি সেল বলা হয়। এর পাশে যদি কোনো সেল থাকে যেটা রক্ষী কোষকে সাহায্য করতেছে না, তাকে বলা হয় কি সাবসিডিয়ারি সেল না আর কি সেটা। সো তুমি যদি কখনো সাবসিডিয়ারি সেল এবং যেটা সাবসিডিয়ারি সেল না সেটার মধ্যে ডিফারেন্স করতে না পারো, তখন সেটাকে বলা হয় কি অ্যানোমোসাইটিক। ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে কি আমরা পড়বো হচ্ছে কি যে রক্ষী কোষের কাজের মধ্যে আমরা প্রথমে পড়ে ফেলছি যে হচ্ছে কি যেটা শ্বসন প্রশোধন সব জায়গায় সাহায্য করে। ঠিক আছে। এরপর হচ্ছে কি এটা কি করতে পারে, আমরা পড়ছিলাম না, শ্বসনে সাহায্য করে, প্রশোধন সালোকসংশ্লেষণে সাহায্য করে, পড়ছি ভাইয়া। তারপর 2 নম্বর কাজ কি করে, ক্লোরোফিল খাদ্য তৈরি করে। ঠিক আছে। এবং খাদ্য সঞ্চয় করে, বুঝতে পারছি। তাহলে এগুলাই ফাংশন, এগুলা হচ্ছে কি দেখে নিবা, এগুলা হচ্ছে বই থেকে শিখে নিবা। ঠিক আছে। আচ্ছা, এরপর আসি, সেটা হচ্ছে কি পানি রন্ধ্র বা পানিপত্র রন্ধ্র বা হাইডাটোট। ঠিক আছে। সো এই চিত্রটা, এটা হচ্ছে এইচএসসি খতে আসে, বুঝছো। সো এটা কিভাবে আঁকবা ভাইয়া, এটাও দেখাই দিব। একদম ইজিলি আঁকবা, একদম সুন্দর হওয়া লাগবে না, বুঝছো। আমরা ভাবি হচ্ছে কি যে আমরা তো ভালো সুন্দর ছবি আঁকতে পারি না, তাহলে হচ্ছে পরীক্ষায় কীভাবে নাম্বার পাবো, এটা হচ্ছে একটা ভুয়া ধারণা। পরীক্ষা একদম ছবি সুন্দর করে হওয়া লাগবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই। ঠিক আছে। তুমি অনেক ফাস্ট আঁকবা, যেমন ভাইয়া গতদিনও বলছি, ভাইয়া বোটানিতে 26টা চিত্র আঁকছিলাম, কখতেও চিত্র আঁকছি। ঠিক আছে। সো কীভাবে আঁকবা সেটা দেখাই দিতেছি ভাইয়া, ইজি একদম। তোমার কাজ হচ্ছে কি, এখান থেকে এরকম একটা দিবা, এখান থেকে এরকম একটা দিবা। দেখো ভাইয়া কিন্তু এখান থেকে স্টার্ট করছি বড়, এইদিকে ডায়ামিটারটা বড়, এদিকে ছোট করে ফেলতেছি আস্তে আস্তে। ঠিক আছে। আবার ঠিক সেম করে ফেলবো। ঠিক আছে। ঠিক আছে। এদিকে তারপর হচ্ছে কি, তারপর এদিকে হচ্ছে কি গুল দিয়ে দিব। ঠিক আছে ভাই, ফার্স্ট আঁকতেছি কিন্তু, দ্যাটস ওয়াই ছবিটা সুন্দর হইতেছে, না হলে আর একটু সুন্দর হবে। তোমার খাতা আঁকলে দেখবা একটু সুন্দর হবে। ঠিক আছে। তারপর দেখবা হচ্ছে এখানে 2টা দিবা, কিছু দিবা এরকম, আরেকটা দিবা এরকম দিয়ে দিবা। ঠিক আছে। এভাবে দিবা। ঠিক আছে। এরপর হচ্ছে কি তোমাকে বলি, এরপর এদিকে চারপাশে কি দিবা, কিছু কোষ এঁকে দিবা। ঠিক আছে। তারপর লিখে দিবা হচ্ছে কি এগুলা এপিথেম বা এপিথেলিয়াম। এবার সেগুলো ট্রাকিয়া বা ট্রাকিড, এগুলো হচ্ছে কি তোমার এগুলো হচ্ছে কি যে এগুলো এমনি জাস্ট ত্বকীয় কোষ বলা হয় আর কি, অ্যাপিডার্ম বলা হয়। ঠিক আছে। আচ্ছা, তাহলে ভাইয়া এটা তোমাদের শিখিয়ে দিছি চিত্রটা কীভাবে আঁকবা। একদম সুন্দর হওয়া লাগবে না ভাইয়া, সুন্দর করতে গেলে পারবা না। দেখো পানিপত্র রন্ধ্র থাকে বেসিক্যালি কচু, টমেটো, ঘাস, স্ট্রবেরি, আরও কয়েকটা আছে। এগুলা হচ্ছে অন্যান্য রাইটারের বই থেকে দেখে নিলে পারবা। এই প্রথম তিনটা তোমাদের আবুল হোসেন স্যারের বইয়ে দেওয়া আছে, দ্যাটস ওয়াই ভাইয়া দিছি। ভাইয়ের এটা মনে আছে যে অন্যান্য রাইটারের বইয়ে স্ট্রবেরি বলে একটা জিনিস আছে, এবার অ্যাড করে দিছি। দেখো হয় কি যে এটা থাকে হচ্ছে কি পানিপত্র রন্ধ্র থাকে কই জানো, এটা হচ্ছে একটা পাতা। ধরো এটা হচ্ছে কি একটা আমি একটা পাতা আঁকি। ঠিক আছে। ধরো এটা একটা পাতা, এই যে পাতার কিনারার দিকে আছে না, কিনারার দিকে মুখগুলো এরকম
অন হয়ে যায়। তাহলে এদিকে আছে কি এপিথেলিয়াম বা এপিথেম আছে, এপিথেমের নিচে আছে কি ভাইয়া, এটা কিন্তু মনে রাখবা এটা হচ্ছে কি জাইলেম। কারণ কি এটার মাধ্যমে ভাইয়া পানি আসবে, ঠিক আছে, এটার মধ্যে কি আসবে ভাইয়া, পানি আসবে। আর আমরা জানি পানি পরিবহন করে কে, জাইলেম, ঠিক আছে। আর জাইলেমের মধ্যে অনেক টাইপের জাইলেম আছে না, জাইলেমের মধ্যে ভেসেল আছে, ট্রাকিড আছে। সো মনে রাখবে এটা হচ্ছে ট্রাকি, এটা পরীক্ষায় আসে, এটা পরীক্ষায় আসে যে এপিথেমের নিচে পানিপত্রের রন্ধ্রে এপিথেমের নিচে কি থাকে, ট্রাকিয়া ভেসেল, তারপর হচ্ছে জাইলেম প্যারেনকামা, তারপর হচ্ছে সিগনাল ঢুকাই দিল, ঠিক আছে। সো মনে রাখবা এটা ট্রাকিয়া বা ট্রাকিড, যেটার নামই ট্রাকিয়া তার নামই ট্রাকিড, ঠিক আছে। আচ্ছা, তাহলে যেখানে লিখে দিবা চিত্র ওয়ার্ডটা লিখবা, চিত্র হাইড্রাতু, ঠিক আছে। আচ্ছা, এরপর যেটা আছে সেটা হচ্ছে এটা হচ্ছে এটার পাতার কিনারায় বরাবর থাকে এবং এটার মধ্যে পানি নির্গমন হওয়াটাকে নিস্রাবণ বা গাটেশন বলে, ঠিক আছে। এটা পাতার কিনারার দিকে থাকে এবং এটার মাধ্যমে কি হয় যে গাটেশন, এটার মধ্যে পানি নির্গমন হওয়াটাকে গাটেশন বলা হয়। ভাইয়া এখানে তোমাদের একটা জিনিস দেখাই দিই। ধরো এখানের মাধ্যমে পানি আসতেছে না, এর এই পানিতে শুধু পানি আছে? অবশ্যই না ভাইয়া, এটার মধ্যে তোমার খনিজ লবণ দ্রবীভূত আছে, ঠিক আছে। কারণ আমরা যে মাটি থেকে যে পানি শোষণ করছি সে পানিতে হচ্ছে তোমার পানির সাথে বিভিন্ন আয়ন খনিজ লবণ দ্রবীভূত থাকে। তাহলে এটাতে কি আছে, পানি আয়ন এবং বিভিন্ন আয়ন ও খনিজ লবণ দ্রবীভূত আছে, সেটা এখানে আসছে, সেটা এখান থেকে আসার পর দেখবা হচ্ছে কি এটার মাধ্যমে নির্গমন হয়ে যায়, ঠিক আছে। তো এখানে পানির নির্গমন হওয়ার সাথে সাথে পানিটা কি পানি নির্গমন হওয়ার সাথে সাথে কী হচ্ছে ভাইয়া, পানিতে থাকা বিভিন্ন আয়ন এবং হচ্ছে খনিজ লবণও চলে যাচ্ছে, বুঝতে পারছি। নেক্সট যেটা হচ্ছে কি এখানে পানিটা ডিরেক্ট পানি ফর্মে বাইরে হইতেছে। আমরা জানি কি এখানে যে আমরা পড়ছিলাম, এখানে যে আমরা এখানে পড়ছি, এখানে দেখবা পানিটা নির্গমন হইতো কি আকারে, বাষ্প আকারে, কিন্তু এখানে বাষ্প আকারে নির্গমন হয় না, এখানে পানিটা ডিরেক্ট পানি আকারে নির্গমন হয়, ঠিক আছে। আচ্ছা, এটা গ্রাউন্ড মেরিস্টেম হবে না, এটা ভাইয়া একটু ভুল লিখে ফেলছি, এটা হচ্ছে কি যে ডিলেট, এটা হচ্ছে কি গ্রাউন্ড, এটা হচ্ছে কি যে গ্রাউন্ড টিস্যুতন্ত্র, ঠিক আছে, গ্রাউন্ড টিস্যু তন্ত্র। এই যে গ্রাউন্ড টিস্যু তন্ত্র আছে না, এখান থেকে হচ্ছে কি তোমাকে একটু মনোযোগ দেওয়া লাগবে। এখান থেকে ভাইয়া জাস্ট লজিক দেখাবো, তুমি লজিক ধরে মিলাবা, ঠিক আছে। দেখো, লজিক ধরতে না পারলে এই অধ্যায়টা মনে রাখাটা একটু টাফ, বুঝছো। দেখো, গ্রাউন্ড মেরিস্টেমের আরেক নাম হচ্ছে আদি টিস্যুতন্ত্র। গ্রাউন্ড মেরিস্টেমের আরেক নাম কি ভাইয়া, আদি টিস্যুতন্ত্র, ঠিক আছে। আচ্ছা, এটাতে পেরিব্ল্যাম ভাজক টিস্যু হতে সৃষ্টি, পেরিব্ল্যাম ভাজক টিস্যু থেকে সৃষ্টি। এখানে কয়েকটাও টার্ম পাবা, পেরিব্ল্যাম, পেরিডার্ম, ফেলাম, ফেলুজেন, এরকম কয়টা ওয়ার্ড পাবা যেগুলো ভাইয়া হচ্ছে কি চ্যাপ্টারটার একদম লাস্টের দিকে ক্লিয়ার করবো, বুঝছো। মানে এই চ্যাপ্টারটা যখন ভাইয়া একদম শেষ করে ফেলবো তখন লাস্টে একটা ভিডিও করে এগুলা কি কেন হয় এগুলো আমি ভাইয়া বুঝে দিব, বুঝছো। নাহলে এগুলো এখন মানে শুরুতে যদি এগুলো বলি কনফিউজ হয়ে যাবা, ঠিক আছে। আচ্ছা, তো জাস্ট মনে রাখো পেরিব্ল্যাম ভাজক টিস্যু হতে কি হয়, এদের সৃষ্টি হয় গ্রাউন্ড। তাহলে গ্রাউন্ড টিস্যুতন্ত্র কই থেকে সৃষ্টি হয়, গ্রাউন্ড টিস্যুতন্ত্র তাহলে পেরিব্ল্যাম টিস্যু থেকে সৃষ্টি হয়, ঠিক আছে। আচ্ছা, এই যে গ্রাউন্ড টিস্যুতন্ত্র যেটা আছে, গ্রাউন্ড টিস্যুতন্ত্রকে বেসিক্যালি দুইটা ভাগে ভাগ করা হয়, দুইটা অঞ্চলে ভাগ করা হয় আর কি। গ্রাউন্ড টিস্যুতন্ত্র মানে কি, দেখো আমি তোমাকে যদি গ্রাউন্ড টিস্যুতন্ত্র জিনিসটা কি, এটা হচ্ছে এপিডার্মিস, এটা বাদ। এখানে আছে কি, এগুলো হচ্ছে কি যে তোমার ভাস্কুলার বান্ডল, এগুলা বাদ। ভাস্কুলার বান্ডল এপিডার্মিস বাদে বাকি যা কিছু আছে সব কিছু হচ্ছে কি তোমার কিসের অংশ, সেগুলো হচ্ছে গ্রাউন্ড গ্রাউন্ড টিস্যুতন্ত্রের অংশ। সো এখানে দুইটি অঞ্চলে ভাগ করা যায়, স্টিলীয় অঞ্চল, একটা বহিঃস্টিলীয় অঞ্চল, একটা হচ্ছে অন্তঃস্টিলীয় অঞ্চল, একটা হচ্ছে কি বহিঃস্টিলীয় অঞ্চল। তাহলে কি অন্তঃস্টিলীয় অঞ্চল কি, দেখো ভাইয়া এখানে হচ্ছে কি, এটা হচ্ছে কি মনে রাখো, এটা হচ্ছে পরিচক্র কি আমরা পরে পড়বো, এটা হচ্ছে পরিচক্র, ঠিক আছে। পরিচক্র হচ্ছে একটা কি কোষের স্তর, লেয়ার, ঠিক আছে। এই পরিচক্র থেকে কেন্দ্র পর্যন্ত যা কিছু আছে সব কিছুকে বলা হয় কি ভাইয়া, স্টিলীয় অঞ্চল। তাহলে কি পরিচক্র হচ্ছে কি গাছের কেন্দ্রের দিকে একটা হচ্ছে কি গোলাকার কোষের লেয়ার, বুঝছো। সেই লেয়ার থেকে দেখো গোলাকার কোষের লেয়ার, ঠিক আছে। সেই লেয়ার থেকে কেন্দ্র পর্যন্ত যা কিছু আছে তাকে বলা হয় কি অন্তঃস্টিলীয় অঞ্চল। তাহলে এটা হচ্ছে স্টিলীয় অঞ্চল, এটা হচ্ছে বহিঃস্টিলীয় অঞ্চল, বুঝতে পারছি। আচ্ছা ভাইয়া, তাহলে প্রথমে আসি কি বহিঃস্টিলীয় অঞ্চলের প্রথম অংশ হচ্ছে কি এপিডার্মিস, যেটা আমরা এই তো এখানে এপিডার্মিস, ঠিক আছে। তাহলে এপিডার্মিসের আমরা পড়ে ফেলছি, এপিডার্মিস কি শুরুতে পড়ছিলাম না, এপিডার্মিস ত্বকীয় অংশ, আমরা সেকেন্ড লেকচারে পড়ছি, তাহলে এটা আর পরে লাগতেছে না। অধত্বকের ইংলিশ নাম হচ্ছে কি হাইপোডার্মিস। আচ্ছা, এই চিত্রটা আঁকা লাগবে, চিত্রটা ভাইয়া শিখে দিব কীভাবে আঁকবা, ঠিক আছে।
এই সবগুলোর বর্ণনা শেখার পর এই চিত্রটা আঁকা শিখিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা দেখো, এটা হচ্ছে কি অধোতক, অধ মানে হচ্ছে নিচে, এটার ইংলিশ নাম কি হাইপোডার্মিস। তাহলে ডার্ম মানে হচ্ছে ত্বক, হাইপো মানে হচ্ছে নিচে, মনে রাখবা হাইপো মানে হচ্ছে নিচে, হাইপার টেনশন মানে হচ্ছে নিচে টেনশন বা টেনশন, যে প্রেশার কমে যাওয়া হাইপার টেনশন বলা হয়। তারপর হচ্ছে কি হাইপার গ্লাইসোমিয়া, গ্লুকোজ কমে যাওয়া বা কমে যাওয়াকে বলা হয় কি হাইপোগ্লাইসোমিয়া, ঠিক আছে? সো হাইপো মানে হচ্ছে কি ভাইয়া নিচে, তাহলে হাইপোডার্মিস মানে হচ্ছে কি ডার্মিসের নিচে, ঠিক আছে? তাহলে হচ্ছে কি এটা হচ্ছে ডার্মিস, এটার নিচে যে কোষস্তরটা আছে সেটা হচ্ছে কি হাইপোডার্মিস, ঠিক আছে? তো এই যে হাইপোডার্মিস যেটা আছে সেটা হচ্ছে কি ভাইয়া কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা দ্বারা নির্মিত, ঠিক আছে? কোলেনকাইমা স্ক্লেরেনকাইমা দ্বারা নির্মিত হওয়ার কারণে দেখো আমরা জানি কোলেনকাইমা স্ক্লেরেনকাইমা কী হয়, একটু দৃঢ় হয়, তো যার কারণে এটা দৃঢ় হয়, বুঝতে পারছি? তাহলে ডার্মিসের নিচে থাকবে কি হাইপোডার্মিস, ডার্মিস এবং ডার্মিসের নিচে কি হাইপোডার্মিস। হাইপোডার্মিস কি দ্বারা গঠিত, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা দ্বারা গঠিত, ঠিক আছে? সো দেখো আমি বলি এপিডার্মিসটা কি দ্বারা গঠিত হয় জানো, এটা হচ্ছে কি এটা হয় বেসিক্যালি প্যারেনকাইমা কোষ দ্বারা, ঠিক আছে? তাহলে দেখো প্যারেনকাইমা দিয়ে একটা তৈরি হলো, বাকি দুইটা কানাকাটি করবে না, তো বাকি দুইটার নাম নাই সেজন্য তো হচ্ছে কি এরপরে হাইপোডার্মিসে কি দিলাম, দুটোটার নাম বসাই দিলাম, ঠিক আছে? আচ্ছা, কোলেনকাইমা স্ক্লেরেনকাইমা কি হয়, গঠনগতভাবে একটু হার্ড হয়, দ্যাটস ওয়াই অধোতকটা একটু হার্ড হয়, ঠিক আছে? বুঝতে পারছি? আচ্ছা, এই কোলেনকাইমা স্ক্লেরেনকাইমাটা একটু পানি বিদ্বেষী, বুঝছো? এরা পানিকে ইজিলি ট্রান্সফার হতে দেয় না, পানিকে ইজিলি কি হয় না, ট্রান্সফার হতে দেয় না, অর্থাৎ এদিকে যদি পানি দাও পানিটাকে এদিকে পাস হইতে দিবে না, এই যে কোলেনকাইমা স্ক্লেরেনকাইমার লেয়ারটা, ঠিক আছে? তো যার কারণে হয় কি আমরা জানি কি মূলের একটা কাজ হচ্ছে মূল দ্বারা পানি শোষিত হবে, ঠিক আছে? মূলের একটা কাজ কি মূল দ্বারা একটা কাজ হচ্ছে কি মূল দ্বারা পানি শোষিত হবে। এখন কোন একটা বান্দা যদি এখানে পানি আছে সে পানিটাকে যদি এদিকে পাস হইতে না দেয় তাহলে তো সমস্যা, দ্যাটস ওয়াই এই পাস হইতে দিতেছে না, তো এর উড়াই দিছি, মানে এই নাই, তো মূলে কি হয় না, মূলে অধোতক থাকে না, ঠিক আছে? কেন ভাইয়া অধোতক থাকে না, তাহলে একবার রিক্যাপ করি। কারণ অধোতক তৈরি হয় কোলেনকাইমা স্ক্লেরেনকাইমা দ্বারা, ঠিক আছে? আর কোলেনকাইমা স্ক্লেরেনকাইমা ভেদ করে পানি যাইতে পারে না, বা পানি যাইতে একটু ঝামেলায় পোয়াইতে হয়, দ্যাটস হচ্ছে মূলের একটা কাজ কি পানি শোষণ করা, তো পানি শোষণে ঝামেলা হয়, দ্যাটস ওয়াই কি হয় মূলে অধোতক থাকে না। তাহলে আমরা একটা বৈশিষ্ট্য পাই গেলাম, কাণ্ডে অধোতক থাকে, মূলে অধোতক থাকে না, পাই গেছি, বুঝছো ভাইয়া? আচ্ছা, এরপর আছে কি কর্টেক্স কি জিনিস? দেখো কর্টেক্স হচ্ছে কি এই যে অধোতকের পর কতগুলো দেখবা বড় বড় কোষ আছে, সেগুলো বেসিক্যালি বলা হয় কি কর্টেক্স, মানে অধোতক এবং হচ্ছে অন্ততকের মধ্যবর্তী স্থানটাকে বলা হয় কি কর্টেক্স। অন্ততক কি ভাইয়া, অন্ততক হচ্ছে আরেকটা কোষের লেয়ার, যেটা হচ্ছে কি যে আমরা একটু আগে পড়ছিলাম না পরিচক্র, সে পরিচক্রের উপরে থাকা একটা লেয়ার, বুঝছো? যে লেয়ারটা হচ্ছে কি যে তোমার ওই যে বহিঃস্থলীয় অঞ্চলের লাস্ট মাথা, তাহলে কি বহিঃস্থলীয় অঞ্চলের লাস্ট মাথা এবং হচ্ছে কি লাস্ট মাথা এবং হচ্ছে কি যে তোমার অধোতকের মধ্যবর্তী স্থান যেটা আছে সেখানে কিছু বড় বড় কোষ থাকে, যেগুলোকে বলা হয় কি ভাইয়া কর্টেক্স, ঠিক আছে? এই কর্টেক্সের কোষগুলা কি দ্বারা গঠিত ভাইয়া, প্যারেনকাইমা সেল দ্বারা গঠিত। এগুলা কি দ্বারা গঠিত, এগুলো বেসিক্যালি প্যারেনকাইমা সেল দ্বারা গঠিত, ঠিক আছে? আমরা ওই যে গত ক্লাসে পড়ছিলাম যে প্যারেনকাইমার একটা কাজ হচ্ছে কি এদের কি থাকে তোমার ক্লোরোপ্লাস্ট থাকে, যার কারণে এরা কি করতে পারে, সালোক সংশ্লেষণ করতে পারে। তাহলে কর্টেক্সের একটা কাজ কি খাদ্য তৈরি করা, ঠিক আছে? এবং এই যে প্যারেনকাইমা কোষ হালকা পাতলা দৃঢ়তা দিতে পারে, সো যার কারণে কর্টেক্সের একটা কাজ কি ভাইয়া, দৃঢ়তা প্রদান করা। তাহলে কি অধোতক থেকে অন্ততক পর্যন্ত মধ্যবর্তী কিছু বড় বড় কোষ থাকে, যেগুলো কি বলা হয় কি কর্টেক্স, এবং এগুলা কি দ্বারা গঠিত, প্যারেনকাইমা সেল দ্বারা গঠিত। আর প্যারেনকাইমা সেলে আমরা জানি কি ক্লোরোপ্লাস্ট থাকে, সেই ক্লোরোপ্লাস্ট কী করতে পারে, সালোক সংশ্লেষণ করতে পারে, ঠিক আছে? এবং প্যারেনকাইমা কোষ যেহেতু স্থায়ী কোষ, আমরা জানি কি স্থায়ী কোষ কী হয়, একটু দৃঢ় হয়, আর দৃঢ় হওয়ার কারণে প্যারেনকাইমা কোষও কী দিতে পারে, দৃঢ়তা দিতে পারে, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো কর্টেক্সের একটা কাজ কি জানো, কর্টেক্সের একটা কাজ হচ্ছে কি পানি এবং খাদ্য সঞ্চয় করা, কর্টেক্সের কাজ। দেখো আমি তোমাকে বলি মূলের কি হয়, কর্টেক্স বড় হয়, লিজেনটা কেন? দেখো আমি তোমাকে বলি যে ধরো তুমি এমন একটা অঞ্চলে গেছো যেখানে হচ্ছে আজকে প্রচুর বৃষ্টি হইলো, এখন আজকে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে কালকে যে প্রচুর বৃষ্টি হবে সেরকম তো কথা নাই, তাহলে উদ্ভিদের কন্টিনিউয়াসলি পানি লাগবে। এখন সে করবে কি, সে পানি শোষণ করে ফেলবে, এখন আমি যদি কি করি, মূলের মধ্যে পানিটাকে সেভ করে রাখতে পারি, পরবর্তী সেই পানিটা আমি মূল থেকে সাপ্লাই দিলাম, ঠিক আছে? তাহলে আমি প্রতিকূল পরিবেশে বেঁচে থাকতে পারবো না ভাইয়া,
অবশ্যই বেঁচে থাকতে পারবো। তাহলে পানি স্টোর করে রাখার জন্য একটা স্থান হচ্ছে কি মূল। দ্যাটস ওয়াই কী হয়, মূলে কর্টেক্সটা বড় হয়। কর্টেক্সটা বড় হওয়ার কারণে কর্টেক্স কি থাকে, প্রচুর পরিমাণ পানি জমা রাখতে পারে এই কর্টেক্সটা। তাহলে বুঝছি মূলের কর্টেক্স কেন বড় হয়, কারণ কি মূল পানি স্টোর করে রাখতে পারে। মূল পানি স্টোর করে রাখে কেন, শুষ্ক পরিবেশে যাতে টিকে গাছকে পানি সাপ্লাই দিতে পারে, ঠিক আছে। সো মূলের পানি সেভ করে রাখার জন্য কর্টেক্স থাকে, সেই কর্টেক্সগুলা পানি শোষণ করে রাখে। দ্যাটস ওয়াই কী হয়, মূলের কর্টেক্স বড় হয়। তাহলে আমরা দুইটা বুঝতে পাইছি যে মূলে কি থাকে না, অধোতক থাকে না, কি থাকে ওই যে মূলের কর্টেক্স বড়। আরেকটা গতকাল পাইছিলাম, সেটা হচ্ছে কি পাইছিলাম ভাইয়া, কাণ্ডরুমের মধ্যে কাণ্ডরুম এককুশি হয় এবং কিউটিকল থাকে, কাণ্ডরুম বহুকুশি হয় এবং কর্টেক্স থাকে, কিউটিকল থাকে। আর তোমার মূল রুম এককুশি হয় এবং কিউটিকল বর্জিত বা কিউটিকল থাকে না। তাহলে তিনটা বৈশিষ্ট্য পাই গেছি, মূল এবং কাণ্ডের বৈশিষ্ট্য, ঠিক আছে, পার্থক্য। এরপর আছে অন্ততক। অন্ততক কি, অন্ততক হচ্ছে কি এপিডার্মিস, মানে একদম সবচেয়ে বাইরের লেয়ার, এরপরে হাইপোডার্মিস থাকুক বা না থাকুক, এরপর কর্টেক্স। এই কর্টেক্সের নিচে একটা স্তর থাকে, এক স্তর বিশিষ্ট স্তর থাকে, যে স্তরের কোষগুলো হচ্ছে পিপাকৃতির। পিপা মানে চিনো, ওই যে ব্যারেল, তোমার বিভিন্ন যে ডাকাতের মুভি টুভিতে দেখাইতো, তেলের ব্যারেল, কতগুলো কাঠের বাক্স, ওই যে কাঠের বাক্স টাইপের পিপা, ঠিক আছে। সো সেই পিপা আকৃতির কিছু বাক্স, ঠিক আছে, কিছু বাক্স, এটা একটা লেয়ার সৃষ্টি করে, এটা হচ্ছে কি অন্ততক, ঠিক আছে। এই অন্ততক নিয়ে একটু কাজ আছে। অন্ততকের নাম, ইংলিশ নাম কি ভাইয়া, এন্ডোডার্ম। তাহলে দেখো অন্ততকে মাঝে মাঝে কী হয়, মূলের অন্ততকে এখানে কি জমা হয়, তোমার এখানে একটা স্ট্রিপ গঠন করে, স্ট্রিপ মানে হচ্ছে ফিতা টাইপের গঠন হয়, যে ফিতাটা তৈরি হয় লিগনিন এবং সুবেরিন দ্বারা। মানে এই যে মূলের যে অন্ততক যেটা আছে, অন্ততকের চারপাশে কি জমা হয়, তোমার লিগনিন জমা হয়ে একটা ফিতার মতো স্ট্রাকচার গঠন করে, যেটাকে বলা হয় ক্যাসপেরিয়ান স্পিড। তুমি মনে রাখবা কি ক্যাসপেরি শালা, তুমি মনে রাখবে কি ক্যাসপেরি, কীভাবে মনে রাখবা ক্যাসপেরি শালা, ক্যাসপেরি শালা, ক্যাসপেরি শালা, ক্যাসপেরি দিয়ে মনে রাখবা ক্যাসপেরিয়ান স্ট্রিপ, স্বাদেশ সুবেরিন, লাদে লিগনিন, ঠিক আছে। আচ্ছা ভাই, একটা জিনিস খেয়াল করো, এখানে লিগনিন এবং সুবেরিন কি করে জানো, পানিকে পাস হইতে দেয় না, ঠিক আছে। তাহলে দেখো মূলে এই জিনিসটা দেওয়ার রিজনটা কি, মূলে জিনিসটা থাকার রিজনটা কি ভাই, এক্সপ্লেন করি। আমরা বলছি অধোতক পানিকে পাস হইতে একটু ঝামেলা করে যাচ্ছে, অধোতককে বাদ করে দিছে মূল থেকে, আবার এদিকে তোমার ক্যাসপেরিয়ান স্ট্রিপও পানিকে বাধা দিতেছে, ক্যাসপেরিয়ান স্ট্রিপটিকে আবার রাখছে মূলে। কাহিনীটা কি, রিজনটা হইলো দেখো, এই অধোতক যদি থাকতো তাহলে পানি একদমই ঢুকতে পারতো না। পানিটা তুমি কৃষি সেভ করতে পারতা, কর্টেক্সে সেভ করতে পারতা না। ধর আমি এখানে কর্টেক্সটা নাই, এখানে এটা আছে, এটা যদি এটা ফর এক্সাম্পল ক্যাসপেরিয়ান স্ট্রিপ নাই, তাহলে এখানে পানি ঢুকতেছে সবগুলো মূলের মধ্যে জাইলেম ফ্লোয়েমের মধ্যে ঢুকে যাইতেছে না, যেতগুলো পানি ঢুকতেছে সবগুলো জাইলেম ফ্লোয়েমের মধ্যে চলে যাচ্ছে। তাহলে আমি কোনো পানি স্টোর রাখতে পারবো না, ঠিক আছে, কোনো পানি স্টোর রাখতে পারবো না। কিন্তু ধরো এখানে একটা স্ট্রিপ গঠন করে দিলাম, যে স্ট্রিপটা হচ্ছে কি পানিকে ইজিলি পাস হইতে দেয় না। তাহলে হবে কি, পানি এখানে ঢুকে দেখবে হচ্ছে কি এখানে কিছু পানি আটকা পড়ে যাবে, কিছু পানি পাস হইতে পারবে, এখানে যেসব পানি আটকা পড়ে যাবে সেগুলো জমা থাকবে কর্টেক্সের মধ্যে। সো দিন শেষে আমার কী হবে, অতিরিক্ত পানি তোমার জাইলেম ফ্লোয়েমে যাইতেছে না, কিছু পানি তোমার কর্টেক্সে জমা থাকতেছে, এবং সো এটার ফলে কি হয়, একটা বাঁধের মতো সৃষ্টি হয় আর কি, যে কিছু পানি জমাও থাকতে পারে, আই আর বিআই যাতে সমান হয়ে না যায়, তাহলে তো তুমি সেভিং করতে পারবা না, ঠিক আছে। তো মূলে হচ্ছে অন্ততক থাকে, এটা তো লিখে দিয়েছি, মূলে অন্ততক থাকে, এটা এমনি জাস্ট লিখলাম আর কি, তুমি যাতে বুঝো। তাহলে দেখো এখন তো ভাইয়া যদি এখানে হইলো কি, এখানে দেখো ক্যাসপেরিয়ান স্ট্রিপ সারা কোষগুলো জুড়ে আসে না, সারা কোষগুলো জুড়ে ক্যাসপেরিয়ান স্ট্রিপ আছে, তাহলে পানি যাইতে পারবে, যাইতে পারে না। তাহলে কিছু অঞ্চলে দেখবা হচ্ছে কি এই যে ক্যাসপেরিয়ান স্ট্রিপটা থাকে না। দেখো এই দুইটা কেসে কি নাই, ক্যাসপেরিয়ান স্ট্রিপটা নাই, ঠিক আছে, এই দুইটা অঞ্চলে কি নেই, ক্যাসপেরিয়ান স্ট্রিপটা নাই। এবং এই দুইটা কোষের হয় কি, কোষ প্রাচীরটা হালকা স্লাইডলি কী হয়, পাতলা হয়, তো যার কারণে এদিকে কী হয়, পানি পাস করতে পারে, পানি পারাপার একটা পথ হয়। প্যাসেজ মানে কি, একটা পথ। ফর এক্সাম্পল এখানে একটা রুম আছে, এখানে একটা রুম আছে, দুইটা রুমের মাঝখানে একটা ক্ষুদ্র জায়গা থাকে না, সেটাকে বলা কি প্যাসেজ। প্যাসেজ মানে হচ্ছে কি ক্ষুদ্র একটা পথ। তাহলে এটাকে কি বলা যায়, একটা প্যাসেজ বলা যায়। এই প্যাসেজের মাধ্যমে পানি যাইতে পারবে, ঠিক আছে। আচ্ছা পানি যেহেতু এই প্যাসেজের মধ্যে যাইতে পারবে, এই দুইটা সেলকে বলা হয় কি প্যাসেজ সেল, ঠিক আছে। এই দুইটা সেলকে কি বলা হয় ভাইয়া, প্যাসেজ সেল। আচ্ছা
এরপর একটা জিনিস যেটা না জানলেও চলবে, বাট মনে রাখতে পারো, দ্বিবীজপত্রী কাণ্ডের অধত্বকে কি থাকে, স্টার্চের একটা আবরণ থাকে। জানতে পারো না জানতে পারো, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, এরপর একটা জিনিস তুমি বাস্তব কখনো দেখছো কিনা জানি না, তুমি যদি একটা ঘাস নাও, ঘাস বা হচ্ছে কি যে ধান গাছ নাও, তাহলে তুমি যখন ছিঁড়বা বা হচ্ছে কি মাঝখানে কেটে ফেলবা, তাহলে দেখবা হচ্ছে মাঝখানে কী থাকে জানো, মাঝখানে দেখবা হচ্ছে কি এদিকে তোমার যে খড়ের আটিটা আছে, মাঝখানে দেখবা হচ্ছে ফাফা। ফাফাটা হয় কেন জানো ভাইয়া, যখন এখানে চিত্র যেটা আঁকছি, এই চিত্রে দেখবা এখানে এখানে অনেক কিছু আছে না কেন্দ্রের মধ্যে, এই কেন্দ্রের অধতক যেটা আছে একবীজপত্রী উদ্ভিদের, সে অধতকের ভেতরে জিনিসপাতি যা আছে সবগুলো নষ্ট হয়ে যায় বা সেগুলো থাকে না। একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের মূলে না, কাণ্ডে কি হয়, অধতক থেকে ভেতরে যা জিনিসপাতি আছে সবগুলো নষ্ট হয়ে যায়, ঠিক আছে। সো যেখানে কি হয়, একটা গর্ত বা হোল বা একটা খালি স্থান, ফাঁকা স্থান তৈরি হয়, বুঝছি। এই যে ভাস্কুলার বান্ডেল যেগুলো আছে সেগুলো তো লাগবে, না হলে তো পানি পৌঁছাবে কেমনে পাতায় পাতায়, তো কি হয়, এই ভাস্কুলার বান্ডেলগুলো এখানে চলে আসে, মানে কর্টেক্সে ভাস্কুলার বান্ডেলগুলো এখানে অবস্থান করে, আর এই স্থলটা কি হয়, ফাঁকা থাকে, বুঝছি ভাইয়া। আচ্ছা, তো ভাইয়া এটা লাস্টের দিকে দিছিও, দেখাই দিছিও ভাইয়া, একবার দেখাই দেই যে কই আঁকছি। আচ্ছা, এটা কালকের ক্লাসে দেখবা বা নেক্সট ক্লাসে দেখবা, আমি এখানে অ্যাড করি নাই, ঠিক আছে। সো যার কারণে কি হয়, একবীজপত্রী উদ্ভিদের কি হয়, ঘাস একবীজপত্রী উদ্ভিদের ঘাসগুতির দেখবা কেন্দ্রে কি থাকে, ফাঁকা স্থান থাকে, আর সে ফাঁকা স্থানে কি হয়, অন্ততক সহ ভেতরে যা কিছু আছে সব কিছু নষ্ট হয়ে যায় বা থাকে না। সো যেখানে কি হয়, একটা ফাঁপা অংশ সৃষ্টি হয়। তো আমরা জানি এখানে ফাঁপাস্ত অংশের মধ্যে ভাস্কুলার বান্ডেল আছে, ভাস্কুলার বান্ডেল ছাড়া তো উদ্ভিদটা বাঁচবে না। সো সেই ভাস্কুলার বান্ডেলটা কই চলে আসে, কর্টেক্সের মধ্যে চলে আসে। সো আমরা কি পাইলাম, একটা পার্থক্য পাইলাম একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড এবং মূলের মধ্যে। কাণ্ডের কি থাকে, কাণ্ডের তোমার মাঝখানে ফাঁপা থাকে, সো ভাস্কুলার বান্ডেলগুলো কর্টেক্সে চলে আসে, কিন্তু মূলের সেম কাহিনী হয় না, ঠিক আছে, বুঝছি আমরা। আচ্ছা, এরপর কি আমরা বলছি কি, পানি নিয়ন্ত্রণ করে বলছি না অন্ততকটা। পানি নিয়ন্ত্রণ করার মাধ্যমে কি হয়, পানি নিয়ন্ত্রণ করার মাধ্যমে দেখো, মূলের এখানে জাইলেম ফ্লুয়েম, ধরো এখানে যা পানি ঢুকতেছে, তাহলে এখানে জাইলেম ফ্লুয়েমের মধ্যে পানির অতিরিক্ত চাপ বেড়ে যাবে না, যেটা হচ্ছে মূলজ চাপ। সো এই যে অন্ততকের ক্যাসপেরিয়ান স্ট্রিপ বলো বা অন্ততক যেটা আছে, সে অন্ততকটা কী করতেছে ভাইয়া, সে অন্ততকটা হচ্ছে পানির চাপটাকে নিয়ন্ত্রণ করতেছে। সো দিন শেষে যেটাকে বলা কি, মূলজ চাপ। মূলজ চাপ মানে হচ্ছে কি যে তোমার উদ্ভিদের সারা দেহে বিভিন্ন ধরনের ক্রিয়াকলাপের পানি যে সৃষ্টি হয়, পানির অভাব সৃষ্টি হয় না, সেটা গিয়ে মূলে একটা চাপ সৃষ্টি করে, যেটাকে বলা মূলজ চাপ। সো সেই মূলজ চাপটা নিয়ন্ত্রণ করে কি তোমার অন্ততক, ঠিক আছে। আচ্ছা, এরপর যে জিনিসটা আছে সেটা হচ্ছে পেরিসাইকেল বা হচ্ছে পরিচক্র, ঠিক আছে। পেরিসাইকেল হচ্ছে কি জানো, পেরিসাইকেল হচ্ছে কি, অন্ততক যেটা আছে, ধরো এটা হচ্ছে অন্ততক, ঠিক আছে। অন্ততকের নিচে এক বা একাধিক সারি প্যারেনকাইমা বা স্ক্লেরেনকাইমা কোষ দ্বারা গঠিত। এটা কি দ্বারা গঠিত, প্যারেনকাইমা বা কুলেনকাইমা বা কি কুলেনকাইমা। তাহলে পরিচক্র কি, অন্ততকের নিচে এক বা একাধিক সারি কি দ্বারা, প্যারেনকাইমা বা কুলেনকাইমা কোষের স্তর থাকে, ঠিক আছে। এই স্তরটা কি হয়, তাহলে এই স্তরটা আমরা যদি একটু চিত্র আবার দেখিয়ে দিয়ে দেখো, এটা হচ্ছে অন্ততক, এটা হচ্ছে কি অন্ততক, এটা হচ্ছে অন্ততকের নিচে দেখো এক বা একাধিক সারি তোমার কি কিছু প্যারেনকাইমা বা কুলেনকাইমা কোষের স্তর থাকে। সেই কোষগুলো দেখো কিসের উপরে অবস্থান করতে, ভাস্কুলার বান্ডেল, এগুলো ভাস্কুলার বান্ডেল, সে ভাস্কুলার বান্ডেলের উপরে অবস্থান করতেছে না, ঠিক আছে। তাহলে অন্ততক এবং ভাস্কুলার বান্ডেলের উপরে অবস্থান করে কে, তোমার পরিচক্র, ঠিক আছে। পরিচক্র কি, তাহলে পারবা, পরিচক্র হচ্ছে কি, পরিচক্র কি অন্ততক, পরিচক্র কি পরীক্ষায় আসে কিন্তু, পরিচক্র লিখবা এরকম, অন্ততক এবং ভাস্কুলার বান্ডেলের উপরে এক বা একাধিক সারি কোষের স্তর, ঠিক আছে, যেটা হচ্ছে প্যারেনকাইমা বা কুলেনকাইমা কোষ দ্বারা গঠিত হয়, ঠিক আছে, যেটা ভাই এখানে লিখে দিছি। আর হচ্ছে মূলের ক্ষেত্রে এই যে পরিসাইকেল যেটা আছে মূলের ক্ষেত্রে, সে পেরিসাইকেল যেটা আছে, পেরিসাইকেলটা কি হয়, এক স্তর বিশিষ্ট হয়, ঠিক আছে। আচ্ছা, ধরো এটা হচ্ছে কি জাইলেম, এটা হচ্ছে ফ্লুয়েম। ফ্লুয়েমের মাঝামাঝি কি হয় কি, ফ্লুয়েমের উপরে স্ক্লেরেনকাইমা টিস্যু নির্মিত হয়, বুঝছো, স্ক্লেরেনকাইমা টিস্যুর একটা স্তর সৃষ্টি হয়। তো এই যে স্ক্লেরেনকাইমা যেটা আছে, স্ক্লেরেনকাইমা যদি এরকম
তুমি যেটা আসলে বেসিক্যালি দেখতে পারো কুমড়া এবং কুমারিকার কাণ্ডে, কুমড়া এবং কুমারিকা উদ্ভিদ আছে না, সে উদ্ভিদের তুমি যদি পরিচক্রটার দিকে তাকাও, সে পরিচক্রটা দেখবা স্ক্লেনকাইমা টিস্যু দ্বারা গঠিত, এবং স্ক্লেনকাইমাগুলা ভাস্কুলার বান্ডেলের উপরে টুপির মতো করে অবস্থান করে। সো যেটাকে বলা হয় হার্ট বাস্ট বা গুচ্ছটুপি বলা হয়। সো এটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। হার্ট বাস্ট বা গুচ্ছটুপি কাকে বলে তুমি বলে দিবা হচ্ছে কি কুমড়া এবং কুমারিকা উদ্ভিদের পরিচক্রে জাইল এবং ফ্লোয়েমের উপরে কি থাকে, যে স্ক্লেনকাইমা টিস্যু নির্মিত একটি স্তর, ঠিক আছে। আচ্ছা, এই যে গুচ্ছটুপি আছে না, গুচ্ছটুপি চাইলে সেকেন্ডারি ভাজক টিস্যু সৃষ্টি করতে পারে, যেটা আমরা একদম প্রথম ক্লাসে পড়ছি। সেকেন্ডারি ভাজক টিস্যু কারা, এগুলো হচ্ছে কি গুচ্ছ টিস্যু হচ্ছে স্ক্লেনকাইমা, এবং এগুলো হচ্ছে স্থায়ী টিস্যু পড়ছি না, স্ক্লেনকাইমা ভাজক টিস্যু। যেহেতু ভাজক টিস্যু, সো স্ক্লেনকাইমা তো স্থায়ী টিস্যু, স্ক্লেনকাইমা স্থায়ী টিস্যু। সো যেহেতু স্থায়ী টিস্যু থেকে ভাজক টিস্যু হইতেছে, সো এটাকে বলা হয় কি সেকেন্ডারি ভাজক টিস্যু, ঠিক আছে। আচ্ছা, এই পরিচক্রের মেইন কাজ কি জানো, পার্শ্বমূল সৃষ্টি। পার্শ্বমূল সৃষ্টি মানে হচ্ছে কি, ধরো এখানে একটা মূল আছে, এটা হচ্ছে মেন মূল। ধরো মেন মূল থেকে তাহলে পার্শ্বমূল সৃষ্টি করা লাগবে, পার্শ্বমূল, আবার সেই পার্শ্বমূল থেকে আরেকটা পার্শ্বমূল, আবার পার্শ্বমূল। সো এই পার্শ্বমূল জালির মতো পার্শ্বমূল যেটা সৃষ্টি করার কাজটা করে কে, তোমার এই যে পরিচক্র, ঠিক আছে। তো তুমি মনে রাখবা হচ্ছে কি, চক্র মানে হচ্ছে কি, আমরা বলি না চক্র জাল বা এরকম, চক্র মানে হচ্ছে কি যে গোল টাইপের কিছু একটা। সো তুমি মনে রাখবা জাল দিয়ে চারদিকে ঘিরে ফেলছো, সো জালের মতো ঘিরে ফেলার কাজটা করে কে, পরিচক্র। এভাবে মনে রাখা যায়, ঠিক আছে। সো দেখো মেইনলি হচ্ছে কি পার্শ্বমূল সৃষ্টি করে। দেখো এটা হচ্ছে মূল, এটা হচ্ছে কি তোমার মূল থেকে কি হলো, পার্শ্বমূল সৃষ্টি হলো। সো পার্শ্বমূল সৃষ্টির মাধ্যমে এখানে কি হইলো, জালের মতো ছড়াই গেছে ভাই, বুঝছি। সো দেখো এখানে এটা হচ্ছে তোমার এই যে ডায়াগ্রামটা, এখানে হচ্ছে কি এপিডার্মিস, এটা হচ্ছে হাইপোডার্মিস, থাকলো না থাকলে নাই, হাইপোডার্মিস তো থাকে না এটা মূলে। তাহলে দেখো এটা হচ্ছে কর্টেক্স, এরপর হচ্ছে এটা হচ্ছে অধোতক, এটা হচ্ছে কি ভাইয়া অধোতক। এটা দেখো এটা হচ্ছে পরিচক্র, এই পরিচক্র থেকেই তোমার ইয়ারটা সৃষ্টি হইলো, পার্শ্বমূলটা সৃষ্টি হইলো, ঠিক আছে। সো পার্শ্বমূল সৃষ্টিতে ভূমিকা রাখে গিয়ে পরিচক্র, এবং এই পরিচক্রটা হচ্ছে কি নন নাইট্রোজেনাস খাদ্য সঞ্চয় করতে পারে, যেটা আবুলসন স্যারের বইয়ের অন্য একটা জায়গায় লেখা আছে, বুঝছো। সো ভাইয়া যদি কখনো বলে যে পরিচক্র বর্ণনা করো, এই যে ভাইয়া যেগুলো লিখছে এই চিত্রটাও পারলে দিয়ে দিবা, বুঝছো। এই চিত্রটা দিয়ে দিবা, যদি বাস্ট ফাইবার বলে তখন এই চিত্রটা এঁকে দিবা, ট্রাই করবা এরকম, ঠিক আছে, এরকম ট্রাই করবা এঁকে দেওয়ার, তাহলে হচ্ছে তুমি ফুল মার্কস পাবা, ঠিক আছে। ফুল মার্কস তো এমনিও পাবা, বাট একটা কাজ হচ্ছে কি টিচারের, তো যখন তুমি আমার বাবা হচ্ছে টিচার, বুঝছো। সো যার কারণে আমি জানি যে বাবা যখন খাতা কাটে তখন কত টাইম পাই প্রতিটা খাতার পেছনে, অতি অল্প টাইম পাই। সো অতি অল্প টাইমে তুমি ভালো স্টুডেন্ট নাকি খারাপ স্টুডেন্ট সেটা জাজ করার অপশন থাকে না, সবাইকে তো একদম 100% প্লাস ধরা দেওয়া যায় না। সো যার কারণে তোমার ফার্স্ট প্রায় 6টা পেজ মতো একটু উনি কী করে যে ট্রাই করে যে হচ্ছে কি এগুলো একটু ভালো করে দেখার, এই 6 পেজের মধ্যে তুমি যে ভালো স্টুডেন্ট সেটা ইমপ্রেশনটা ক্রিয়েট করে ফেলতে হবে। সো ইমপ্রেশনটা ক্রিয়েট করবা কীভাবে, কখনো তুমি চিত্র দিতে পারো, তোমাকে বলছে হচ্ছে কি যে জিনিসটা কি, জিনিসটা তুমি একটা দুইটা এক্সাম্পল পাইলা, সেই এক্সাম্পলগুলো বসাই দিলা, ঠিক আছে। আইসোটোপের ফর এক্সাম্পল আইসোটোপকে জিজ্ঞেস করছে, আইসোটোপের সংজ্ঞা দিলা, প্লাস হচ্ছে আইসোটোপের উদাহরণগুলো অ্যাড করে দিতে পারো। সো দিন শেষে তুমি কি পাবা, একটা ভালো একটা ইমপ্রেশন ক্রিয়েট করতে পারবে স্যারের কাছে। যখন স্যারের কাছে ভালো একটা ইমপ্রেশন ক্রিয়েট করতে পারবা, তখন তোমার অল্প স্বল্প একটু যদি ভুলও থাকে না, সেগুলো একটু দেখেও না দেখার ভান করে তোমাকে মার্কসটা দিয়ে দেওয়া হয়, ঠিক আছে। সো যেটা তোমার অনেক বেশি ইমপ্রেশন ভালো একটা প্রভাব রাখে। দেখো এর হচ্ছে মজ্জা কি, মজ্জা হচ্ছে দেখো পরিচক্র পর ভাস্কুলার বান্ডেল, এগুলা বাদে কেন্দ্রে যা কিছু দেখবে সবগুলা মজ্জা। তাহলে দেখো বললাম ভাস্কুলার বান্ডেল বাদে, ভাস্কুলার বান্ডেলের পরিচক্রের ভেতর ভাস্কুলার বান্ডেল বাদে যা কিছু পাবা সব কিছু হচ্ছে কি মজ্জা, ঠিক আছে। তাহলে এই মজ্জার কাজ কি, মজ্জার একটা কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করা, এটা বেশি জিনিস লাগবে না। মজ্জার ইংলিশ নাম হচ্ছে মেডুলা বা পিথ। এই পিথ কাকে বলে এটা আসে পরীক্ষায়, যদি মজ্জা পরীক্ষায় আসে যে মজ্জা কাকে বলে, তুমি বলবা হচ্ছে কি যে উদ্ভিদের বলার দরকার, তুমি বলবা হচ্ছে পরিচক্রের ভেতর ভাস্কুলার বান্ডেল বাদে যা কিছু তাকে বলা হয় কি ভাইয়া, মজ্জা বলে, ঠিক আছে। আচ্ছা, পরিচক্রের ভেতর ভাস্কুলার বান্ডেল বাদে যা কিছু থাকে। আচ্ছা, এই যে মজ্জা যেটা আছে, মজ্জাটা কি দ্বারা গঠিত হয়, প্যারেনকাইমার টিস্যু দ্বারা গঠিত হয়।
তবে এই প্যারেনকাইমাটা খাদ্য তৈরি করতে পারে না। কেন খাদ্য তৈরি করতে পারে না? এটা অনেক ডিপে থাকে তো, সূর্যালোকটা পৌঁছায় না, ঠিক আছে? সো যার কারণে এই প্যারেনকাইমাটা কী করতে পারে না? খাদ্য তৈরি করতে পারে না, তবে খাদ্য সঞ্চয় করতে পারে, ঠিক আছে? যদি এই মজ্জার মতো স্ক্লেরেনকাইমা টিস্যু থাকে তখন এটা একটু কী দেয়? দৃঢ়তা দেয়। ম্যাক্সিমামলি মেইনলি থাকে হচ্ছে প্যারেনকাইমা। তো প্যারেনকাইমার কাজ কি? খাদ্য সঞ্চয় করা এবং খাদ্য সঞ্চয় করা এবং কী করা? খাদ্য তৈরি করা। সো যেহেতু এটা হচ্ছে কি যে মজ্জা, যেটা যে উদ্ভিদের একদম খুব ভিতরের দিকে থাকে, ডিপে থাকে, সো সেখানে আলো পৌঁছায় না, সো যার কারণে খাদ্যও তৈরি করতে পারে না। আচ্ছা দেখো, এটা হচ্ছে মজ্জারশি। সো মজ্জারশি বেসিক্যালি মজ্জারই একটা পার্ট। মজ্জারশি হচ্ছে কি বেসিক্যালি মজ্জারই একটা পার্ট। ফর এক্সাম্পল এটা ধরো হচ্ছে জাইলেম, এটা হচ্ছে কি জাইলেম, XYLM জাইলেম, এটা হচ্ছে কি ফ্লোয়েম। জাইলেম এবং ফ্লোয়েমের মাঝে দেখবা হচ্ছে কি কিছু টিস্যু তৈরি হয়। টিস্যুগুলো দেখবা হচ্ছে কি কেন্দ্রের দিকে চলে যায়, মানে এটা হচ্ছে ধরো পরিধি, এটা হচ্ছে পরিচক্র, এটা পরিচক্র, এটা হচ্ছে কি জাইলেম, এটা হচ্ছে ফ্লোয়েম। এই দুইটার মাঝে দেখবা হচ্ছে কিছু টিস্যু, প্যারেনকাইমা টিস্যু, যেগুলো হচ্ছে কি একদম কেন্দ্রের দিকে চলে গেছে, দুইটাকে আলাদা করে দিয়েছে। সো সেই জিনিসটাকে বলা হয় কি মজ্জারশি, ঠিক আছে? তাহলে কি মজ্জারশি কই থেকে খুব পরিচক্র থেকে মজ্জা কেন্দ্র পর্যন্ত থাকে, বুঝছো? কেন্দ্রের মজ্জা পর্যন্ত থাকে। এটা হচ্ছে কি কিসের একটা পার্ট? এটা বেসিক্যালি মজ্জারই একটা পার্ট, ঠিক আছে? তাহলে এটা কী দ্বারা গঠিত ভাইয়া? প্যারেনকাইমা সেল দ্বারা গঠিত। পরিবহন, যেটার কাজ হচ্ছে কি পরিবহন করা। কারণ দেখো যে ভাস্কুলার বান্ডলের পাশে থাকে তো, সো এটাও একটু পরিবহনে সাহায্য করে, পরিবহন করে না বাট পরিবহনে কী করে হেল্প করে, এবং খাদ্য সঞ্চয় করে। বলছি এগুলো প্যারেনকাইমা সেল দ্বারা গঠিত, তাহলে কী করবে? খাদ্য সঞ্চয় করবে। চাইলে এরা কী করতে পারে? ঘন টিস্যু সৃষ্টি করতে পারে, ঠিক আছে? আচ্ছা, এগুলো গেলাম। এরপর আজকে লাস্ট টপিক, সেটা হচ্ছে কি যে পাতার গ্রাউন্ড টিস্যু। পরীক্ষায় ভর্তি পরীক্ষায় আসে ভাইয়া, ভর্তি পরীক্ষায় আসার যোগ্যতা রাখে, আসে না যোগ্যতা রাখে, মানে ভার্সিটি বলো আর মেডিকেল বলো, যে পাতার গ্রাউন্ড টিস্যুকে কী বলে? পাতার গ্রাউন্ড টিস্যুকে মেসোফিল বলে। এইচএসসি কথাও আসার যোগ্যতা রাখে যে মেসোফিল কাকে বলে? তুমি বলবে পাতার গ্রাউন্ড টিস্যুকে কী বলা হয় ভাইয়া? মেসোফিল টিস্যু বলে, ঠিক আছে? আচ্ছা দেখো, পাতা হচ্ছে দুই টাইপের, একটা হচ্ছে সমপৃষ্ঠ পাতা, একটা হচ্ছে কি বিষমপৃষ্ঠ পাতা। আচ্ছা, সমপৃষ্ঠ পাতা কোনগুলা? সমপৃষ্ঠ পাতাগুলো দেখতে হচ্ছে কি দুনো পার্ট তুমি সেম, দেখতে সেম লাগবে, ঠিক আছে? পাতার দুনো পার্ট দেখতে, একটা হচ্ছে এটা হচ্ছে পাতার, এটা ধর একটা পাতা, সো পাতার এইদিকে এবং উল্টা দিকে দিক থেকে যদি তাকাও, দেখতে যদি সেম মনে হয় তাহলে এটা সমপৃষ্ঠ পাতা। আর পাতার দুনো পার্ট যদি সেম না হয় সেটা হচ্ছে বিষমপৃষ্ঠ পাতা, ঠিক আছে? ধর একটা পাতা ছিল, পাতাটাকে আমি এদিক বরাবর কাটলাম, কাটার পর সামনের দিকে দেখতেছি, তাহলে দেখো, তাহলে পাতাটা হচ্ছে কি, এটা হচ্ছে কি এপিডার্মিস, পাতার বহিত্বক, এদিকে হচ্ছে জাইলেম টিস্যু। বললাম কি বহিত্বক এবং জাইলেম টিস্যু বাদে যা কিছু থাকে তাহলে এটা গ্রাউন্ড টিস্যু থাকবে, বাকিগুলো গ্রাউন্ড টিস্যু বলে। তাহলে এখানে কি থাকবে? গ্রাউন্ড টিস্যু থাকবে, বুঝতে পারছি? আচ্ছা, এখানে কি থাকবে ভাইয়া? এখানে গ্রাউন্ড টিস্যু থাকবে। এবার দেখো, গ্রাউন্ড টিস্যুর মধ্যে গ্রাউন্ড টিস্যু কীরকম থাকতে পারে সেটা আমরা দেখব। এটা হচ্ছে সমপৃষ্ঠ পাতার ক্ষেত্রে গ্রাউন্ড টিস্যু একরকম হয়, বিষমপৃষ্ঠ পাতার ক্ষেত্রে গ্রাউন্ড টিস্যু আরেক রকম হয়, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে কি যে মেসোফিল টিস্যু, দুই টাইপের টিস্যু, মেসোফিল টিস্যু আছে না, তুমি মনে রাখবা মেসোফিল টিস্যু দুই টাইপের কোষ দ্বারা গঠিত হয়। মেসোফিল টিস্যু দুই টাইপের কোষ দ্বারা গঠিত হয়। একটা হচ্ছে কি পেলিসেড প্যারেনকাইমা, একটা হচ্ছে কি পেলিসেড প্যারেনকাইমা, আর একটা হচ্ছে কি স্পঞ্জি প্যারেনকাইমা, স্পঞ্জি প্যারেনকাইমা, ঠিক আছে? স্পঞ্জি প্যারেনকাইমা। দেখো নামে আছে কি স্যাড থেকে মনে রাখবা, স্যাট আমরা পড়ছি না? স্যাট মানে কি সমষ্টি টাইপের কিছু একটা, গ্লাসের সেট, আর অনেক কিছু সেট পড়ছো, ম্যাথেও সেট পড়ছো। সেট মানে হচ্ছে কি সমষ্টি। পেলি থেকে নাম আসে কি পলি মানে অনেকগুলা, তাহলে অনেকগুলা কোষের সমষ্টি। তাহলে দেখো এখানে কোষগুলো দেখো একটার সাথে একটা ঘন সন্নিবিষ্ট আকারে থাকে, আছে না? একটার সাথে একটা খুব টাইটলি লাগানো আছে, যেটাকে বলা হয় কি পেলিসেড প্যারেনকাইমা। আবার দেখো এখানে কোষগুলো দেখো, এইখানে এই যে এই চিত্রে দেখো কোষগুলো একটার সাথে একটা লাগানো আছে, মাঝখানে যে ফাঁকা স্থানও আছে। সেটা একটা স্পঞ্জের মতো না, স্পঞ্জও দেখবা হচ্ছে কি যে অনেকগুলো ফাঁকা স্থান আছে, ঠিক আছে? এই স্পঞ্জ দেখবা হচ্ছে কি যে এরকম ভেতরে কিছু কোষ থাকবে, মানে কিছু কিছু জায়গা ফাঁকা থাকবে। সো এটা স্পঞ্জের মতো, এটাকে বলা কি স্পঞ্জি প্যারেনকাইমা, এটাকে বলা কি স্পঞ্জি প্যারেনকাইমা, আর এটাকে বলা কি পেলিসেড প্যারেনকাইমা, ঠিক আছে? পেলিসেড প্যারেনকাইমা। তাহলে দেখো পেলিসেড প্যারেনকাইমাতে হয় কি যে কোষগুলো একটার সাথে একটা ঘন সন্নিবিষ্ট আকারে লাগানো থাকে, আর স্পঞ্জি প্যারেনকাইমাতে একটু গ্যাপ দিয়ে থাকে।
সমপৃষ্ঠ পাতাতে হয় কি জানো, হয় পেলিসেড প্যারেনকাইমা থাকবে, না হলে স্পঞ্জি প্যারেনকাইমাতে থাকবে। সেটা পাতার উপর ডিপেন্ড করে। কিছু উদ্ভিদের পাতা দেখবা হচ্ছে যে পেলিসেড প্যারেনকাইমা আছে, কিছু উদ্ভিদের পাতা দেখবা হচ্ছে কি স্পঞ্জি প্যারেনকাইমা আসবে। এবং এই যে সমপৃষ্ঠ পাতা যেগুলো আছে, সমপৃষ্ঠ পাতাতে মনে রাখবা পত্ররন্ধ্র থাকে হচ্ছে কি উভয় সাইডে, উভয় ত্বকে থাকে। মানে হচ্ছে কি পত্ররন্ধ্র হয় এটাতে থাকার কথা, এটাতে থাকার কথা, কিন্তু সমপৃষ্ঠ পাতাতে এখানেও পত্ররন্ধ্র থাকতে পারে, এখানেও থাকতে পারে, যেখানে খুশি সেখানে থাকতে পারে সমপৃষ্ঠ পাতাতে। কিন্তু বিষমপৃষ্ঠ পাতাতে দেখো, বিষমপৃষ্ঠ পাতাতে হয় কি জানো, পত্ররন্ধ্রটা জাস্ট নিচের দিকে থাকবে। পত্ররন্ধ্র কই থাকবে? জাস্ট নিচের দিকে। তাহলে পত্ররন্ধ্র থাকবে কই? নিচের দিকে, নিচের ত্বকে বা নিম্ন ত্বকে, নিচের ত্বকে বা হচ্ছে কি নিম্ন ত্বকে, ঠিক আছে? তাহলে হচ্ছে কি বিষমপৃষ্ঠ পাতাতে পত্ররন্ধ্র থাকে কই? নিম্ন ত্বকে। আর বিষমপৃষ্ঠ পাতা মানে হচ্ছে কি যে পাতার দুনো পিঠ দেখতে আলাদা। এবং এখানে দেখবা হচ্ছে কি, এখানে দেখবা হচ্ছে কি যে ঊর্ধ্বত্বক এবং নিম্ন ত্বকের মাঝামাঝি কি আছে তোমার পরিবহন টিস্যু আছে। পরিবহন টিস্যুর বাদে এখানে দেখবা হচ্ছে উপরে, একদম উপরের দিকে থাকবা হচ্ছে কি পেলিসেড প্যারেনকাইমার একটা লেয়ার থাকবে। এরপর নিচে যা আছে আর নিচেগুলো হচ্ছে কি স্পঞ্জি প্যারেনকাইমার লেয়ার থাকবে। বুঝতে পারছি? সো এটাই হচ্ছে কি আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা গ্রাউন্ড গিয়া শিখে ফেলছি। আচ্ছা, তোমাদের চিত্রটা আঁকা শিখাই দেওয়া লাগবে। সেটা গুল করে আঁকা লাগবে এরকম না, তোমাদের বইয়ে গুল করে দেওয়া নাই ভাই, জাস্ট বোঝানোর সাথে গুল করে আঁকলাম, ঠিক আছে? একটা গাছকে যে তুমি আর এভাবে কাটলা সেটা বোঝানোর জন্য। সেই চিত্রটা আঁকবা কীভাবে? ফর এক্সাম্পল তুমি চিত্রটা আঁকবা একদম এরকম, একদম এত বেশি সুন্দর হওয়া দরকার, এরকম একটা দাগ দিবা, এরকম একটা দাগ দিবা, ঠিক আছে? এগুলোকে কুশের লেয়ার বানিয়ে দিবা, ঠিক আছে? এটা একটা কুশের লেয়ার বানিয়ে দিলা। তো এরপর হচ্ছে কি যে আমরা বানাবো হচ্ছে কি, তুমি অন্য কালার পেন্সিল তো একই কালার দিতে হবে। আচ্ছা, আমি একই কালার ইউজ করি যে ডিফারেন্সটা তোমরা যাতে করতে পারো। দেখো, এরপর হচ্ছে কিছু একদম টাইটলি কিছু কুশ দিবা। এটা হচ্ছে কি অধোতক, এটা হচ্ছে কি ভাইয়া অধোতক, ঠিক আছে? অধোতকের পর আমরা জানি কি তোমার কিছু কোষ আছে যে কর্টেক্স, বড় বড় কোষ আঁকবা, বড় বড় কোষ আঁকবা, ঠিক আছে? বড় বড় কোষ আঁকছি। সো এরপর একটা তুমি লেয়ার আঁকবা, এখানে একটা লেয়ার আঁকবা, এইখানে করে একটা স্তর দিবা, ঠিক সেমভাবে হচ্ছে কি যে এইখানেও কি আঁকবা, একটা লেয়ার আঁকবা, ঠিক আছে? লেয়ার আঁকবা, লেয়ার আঁকছি ভাইয়া। এখানে হচ্ছে কি যে লেয়ারের যে ফাঁকা স্থান আছে এখানে একটা আমি কুশ দিয়ে দেবো, কিছু কুশ বসাই দেবো, কর্টেক্সের কুশ বসাই দিব। সো এরপরে হচ্ছে কি যে নিচে হচ্ছে কি পরিচক্র রাখবা, পরিচক্র কি কিছু কিছু এরকম ক্ষুদ্র ক্ষুদ্র লাগানো, একটার সাথে একটা লাগানো কুশ আঁকে দিবা, একটা কুশ আঁকে দিবা, ঠিক আছে? কুশ আঁকে দেওয়ার পর এরপর হচ্ছে কি এখানে কিছু ভাস্কুলার বান্ডা লাগবা। ধরো এটা হচ্ছে কি জাইলাম আঁকছি আমি, এরকম জাইলাম আঁকছি। এখানে হচ্ছে কি ধরো তুমি আর একটা এরকম একটা জাইলাম আঁকি দিলা, ঠিক আছে? আবার এখানে একটা জাইলাম আঁকি দিলা এরকম করে, এটা ধরো জাইলেমের স্তর রাখছি। আবার এখানে ফ্লোয়েম দিলা, ধরো হচ্ছে কি যে চারকোনা বক্স করে ফ্লোয়েম দিলা, চারকোনা বক্স করে ফ্লোয়েম দিলা। ঠিক সেম এখানে হচ্ছে কি যে আমি একটা হেক্সাগন বা পেন্টাগন আকারে কি দিলাম, এটা একটা ধরো জাইলেম আঁকলাম। এরপর হচ্ছে ফ্লোয়েম আঁকবা এরকম বাক্স করে দিলাম। তারপর হচ্ছে কি যে এখানে বাকিটা হচ্ছে কি যে তুমি বিভিন্ন কোষ দিয়ে ফিল আপ করে দিবা, ঠিক আছে? বিভিন্ন কোষ দিয়ে ফিল আপ করে দিবা। সেটা খাতায় আঁকতে গেলে ভাইয়া সুন্দর হবে, একটু হালকা টাইম দিলেও সুন্দর হবে। আর পরীক্ষাও তো বেশি সুন্দর করার দরকারও পড়ে না, ঠিক আছে? এটা আঁকতে পারলে তুমি মোটামুটি মার্কস পাই যাবা, ঠিক আছে? আমি টিচারদের সাথে কথা বলছি, বুঝছো? যে আমাদের কলেজের প্রফেসর যারা ছিল, আমি ফার্স্ট বই ছিলাম তো কলেজে, সো আমি টিচারদের সাথে কথা বলতাম, বল লাগতো। তো আমি স্যারদের জিজ্ঞেস করছি, স্যার আমি তো অনেক বেশি ফার্স্টে চিত্র আঁকতে যাই, এখন দিন সে যাই চিত্রগুলো সুন্দর হয় না, ঠিক আছে? স্যার বলো যে তখন ওনাদের ট্রেনিং থেকে এরকম করেই বলা আছে যে চিত্র একদম হবে না। যেমন হচ্ছে তুমি প্লাস্টিক আঁকতে গেছো, প্লাস্টিক আঁকতে যাওয়ার পর তুমি জাস্ট কয়টা টাকার কয়েনের মতো এরকম এরকম করে বাসায় দিলা। এটা বুঝে স্যারদের বলা আছে যে এটা তুমি এটা দেখেই বুঝে যাইতে হবে যে এটা আমার বাচ্চাটা কি আঁকছে, ওই যে থাইলাকয়েড আঁকছে, ঠিক আছে? দেখে বুঝে যাইতে হবে, স্যারদের এরকম ইনস্ট্রাকশন আছে, ঠিক আছে? সো যে একদম পারফেক্ট হইতে হবে এরকম না, একটু ট্রাই করবা হচ্ছে কি যে খুব ফাস্ট আঁকার জন্য। যত বেশি চিত্র আঁকবা তত একটা ভালো একটা ইমপ্রেশন ক্রিয়েট করে বায়োলজিতে, ঠিক আছে?
সো দেখো ভাই অনেকগুলো চিত্র দিয়েছি, আর ক্লাসের লেকচার নোটগুলা পুরা চ্যাপ্টার শেষ হওয়ার পর ভাইয়া পুরো লেকচার স্লাইডটা হচ্ছে অ্যাড করে দেবো, ঠিক আছে? সো এতটুকুই, ভালো থাকো, শুভকামনা সবার জন্য। আসসালামু আলাইকুম।